পিথাগোরাস নামটি শুনলেই অনেকের মাথায় অবধারিতভাবে চলে আসে পিথাগোরাসের উপপাদ্য। গণিত পড়তে গিয়ে পিথাগোরাসের সাথে পরিচিত না হয়ে উপায় নেই। যদিও সমকোণী ত্রিভুজের তিন বাহুর মধ্যকার সম্পর্কের জটিল এই জ্যামিতিক সূত্রটি তারই আবিষ্কার কিনা এ নিয়ে বিস্তর বিতর্ক রয়েছে। এর পক্ষে যেমন কোনো নিরেট প্রমাণ নেই, তেমনি এটা বাতিল করে দেওয়ার মতো তথ্য পাওয়া যায় না। আসলে পিথাগোরাস লোকটা এমন। তিনি কে? গণিতজ্ঞ, দার্শনিক নাকি ধর্মীয় গুরু? তিনি দেখতে কেমন ছিলেন? তার কি অতিপ্রাকৃত ক্ষমতা ছিল? এইসব প্রশ্নের নিশ্চিত কোনো উত্তরও মেলেনি। তাই তো তার জীবন, দীক্ষা, মৃত্যু সবই যেন এক অমীমাংসিত রহস্যে ঢাকা। পিথাগোরাস সম্পর্কে যে তেমন কিছুই জানা যায়নি, এর বড় কারণ তার জীবদ্দশায় তিনি নিজে বা তাকে নিয়ে অন্য কেউ কিছুই লিখে যায়নি। ব্রিটানিকা দাবি করছে পিথাগোরাস সম্পর্কে মানুষ জানতে পারে তার মারা যাওয়ারও 150 বছর পরে। প্লেটো আর অ্যারিস্টটলের উপর তার বিরাট প্রভাব ছিল। এই দুজন বিভিন্ন সময় পিথাগোরাসের উল্লেখ করেছেন। এছাড়া পরবর্তীতে অন্যান্য দার্শনিকদের লেখা থেকেই পিথাগোরাস সম্বন্ধে জানা যায়। পিথাগোরাসের জন্ম প্রাচীন গ্রিসের সামোসা দ্বীপে। তার জন্মের সময়কাল নিয়েও খানিকটা দ্বিমত রয়েছে, তবে অধিকাংশের ধারণা 570 খ্রিস্টাব্দ পূর্বে জন্ম তার। যদিও তার জন্মস্থানের ব্যাপারে একমত ইতিহাসবিদরা, আর সেটা হলো প্রাচীন গ্রিসের সামোস। মনে করা হয় তার মা ছিলেন এই দ্বীপের বাসিন্দা আর তার বাবা ছিলেন প্রাচীন শহর টায়রের একজন বণিক। তবে পিথাগোরাসকে নিয়ে যত মিথ আছে তার মধ্যে একটি হলো তিনি সূর্য দেবতা অ্যাপোলোর সন্তান। তার অনেক জীবনীকার লিখেছেন পিথাগোরাসের জন্মের আগেই তার বাবা মাকে এক সাধু বলে গিয়েছিলেন যে তাদের ছেলে জ্ঞান এবং দর্শনে পৃথিবীর অন্য সব মানুষকে ছাড়িয়ে যাবে। অ্যারিস্টটলের এই শিষ্য পিথাগোরাস মারা যাওয়ার কয়েক শতক পরে তাকে নিয়ে লিখেছেন, পিথাগোরাস ছিলেন খুবই লম্বা এবং অভিজাত দেখতে। জ্ঞান আহরণের জন্য পিথাগোরাস অল্প বয়সে মিশরে যান। কোনো কোনো জীবনীকারের মতে সেখানে তিনি খোদ এক ফারাওয়ের কাছ থেকে মিশরীয় ভাষা শেখেন। সেখান থেকে ব্যাবিলনে যান পিথাগোরাস, আর এখানে পিথাগোরাসের উপপাদ্যের সূত্রপাত বলে তিনি মনে করেন। এরপর সামোসে ফেরত আসেন পিথাগোরাস এবং সেখানে একটা স্কুল প্রতিষ্ঠা করেন। ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির ওয়েবসাইটে পিথাগোরাস সম্পর্কে বলা হয়েছে 532 খ্রিস্টপূর্বের দিকে তিনি সামোস থেকে স্বেচ্ছানিবাস নেন, সেখানকার স্বৈরশাসন থেকে পালিয়ে ইতালিতে যান। তার জীবনের বাকি অধ্যায় সেখানেই। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে সমকোণী ত্রিভুজের অতিভুজের বর্গ এর লম্ব এবং ভূমির বর্গের যোগফলের সমান। বিশ্বজুড়ে সবচেয়ে বেশি ব্যবহৃত এবং জনপ্রিয় জ্যামিতিক সূত্র এটি। কিন্তু এই সূত্র কি পিথাগোরাসই প্রমাণ করেছিলেন? পিথাগোরাস ওয়েবসাইটে এই নিয়ে সুইডিশ গণিত বিশেষজ্ঞ সাইমন রেব্রান্ড লিখেছেন, এর কৃতিত্ব পিথাগোরাসকে দেওয়া হলেও এরকম কোনো প্রমাণ নেই যে তিনিই এটি প্রথম সমাধান করেছেন। পিথাগোরাসের আগে এই উপপাদ্য ব্যাবিলিয়নরা এবং চীনা গণিতবিদেরা সমাধান করেন বলে এখানে উল্লেখ রয়েছে। তবে এটা জানা যায় না যে জ্যামিতিক সূত্র কি একবারই আবিষ্কার হয়েছে নাকি বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন জায়গায় আবিষ্কার হয়েছে। ধারণা করা হয় যে পিথাগোরাস যেহেতু ব্যাবিলনে গিয়েছিলেন, তিনি সেখান থেকে এটি শিখে এসে গ্রিসের মানুষদের মাঝে তা ছড়িয়ে দেন এবং পরবর্তীকালে গ্রিস থেকে প্রকাশিত বিভিন্ন বইয়ে তাকেই এর কৃতিত্ব দেওয়া হয়। আর এভাবে বিশ্বজুড়ে একটি পরিচিতি পায় যে পিথাগোরাসের উপপাদ্য। আজ আমরা পিথাগোরাস সম্পর্কে যা জানি তার বেশিরভাগই এসেছে প্লেটো, অ্যারিস্টটল সহ অন্য লেখকদের লেখা থেকেই। পিথাগোরাস সম্পর্কে এমনটাই বলেছিলেন রিপ্লি শ। প্লেটো আর অ্যারিস্টটলের উপর পিথাগোরাসের ব্যাপক প্রভাব ছিল এবং তারা দুজনেই নানা দার্শনিক এবং ধর্মীয় চিন্তায় পিথাগোরাসের অবদানের কথা বলেছেন। পিথাগোরাস মেটামোসাইকোসিস বা পুনর্জন্ম বিশ্বাস করতেন, অর্থাৎ আত্মা অবিনশ্বর এবং তা এক দেহ থেকে অন্য দেহে প্রবেশ করতে পারে, যার মানে মানুষ মারা যাওয়ার পর তার আত্মা অন্য শরীরে, এমনকি সেটা পশু পাখির শরীরেও প্রবেশ করতে পারে। পিথাগোরাসের জীবনীতে দার্শনিক পরফেরি লিখেছেন, পিথাগোরাস বিশ্বাস করতেন যাদের আত্মা আছে তারা সবাই এক। স্ট্যানফোর্ড এনসাইক্লোপিডিয়া অফ ফিলোসফিতে বলা হয়েছে, কারো কারো মতে পিথাগোরাসই দর্শন শব্দটা প্রথম ব্যবহার করেন জ্ঞান এবং প্রজ্ঞা বোঝাতে। পিথাগোরাস মহাবিশ্বে বিশ্বাস করতেন। তার মতে প্রতিটি বস্তুর পেছনের সংখ্যা আছে এবং তিনি বিশ্বাস করতেন এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করে। তার এসব চিন্তাধারা গণিত এবং পশ্চিমা দর্শনে পরবর্তীতে ব্যাপক প্রভাব বিস্তার করে।
পিথাগোরাসের ভীষণ সঙ্গীত প্রেম ছিল, এমনকি মনে করা হয় তিনি প্রথম যিনি চিকিৎসার জন্য সঙ্গীত বা সুর ব্যবহারের কথা বলেছেন। পিথাগোরাস যখন জন্মভূমি গ্রিসের সামোস থেকে ইতালিতে চলে আসেন, সেখানে আস্তে আস্তে তার অনুসারী তৈরি হতে থাকে। দক্ষিণ ইতালির ক্রোনোতে তিনি গণিত নির্ভর দর্শন শেখাতে শুরু করেন। শীঘ্রই তার অনুসারীর সংখ্যা বাড়তে থাকে, যারা কঠোর জীবন আচারের মধ্যে ঢুকে যায়, আর তাদের পরিচিত হয় পিথাগোরিয়ান হিসেবে। তবে তারা খুবই গোপনে তাদের পড়াশোনা এবং কার্যক্রম চালাতে থাকে। শুরুর দিকে এই পিথাগোরিয়ানরা ছিল উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর এবং রাজনীতি সচেতন। তাদের বিশ্বাস ছিল অমরত্ব পেতে হলে এবং আত্মাকে মুক্ত করতে হলে শরীরকে কঠোর বিধিনিষেধের মধ্যে রাখতে হবে, যাতে নৈতিকভাবে একেবারে বিশুদ্ধ থাকা যায়। ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটি জানিয়েছে তিনি প্রথম মাংসের গ্রহণে নিষেধাজ্ঞা দেন এবং তার অনুসারীরা পুরোপুরি নিরামিষভোজী হয়ে ওঠেন। এছাড়া যে কোনো ধরনের সিম, মটরশুঁটি এবং বিচি জাতীয় খাবার গ্রহণ পুরোপুরি নিষিদ্ধ ছিল, আর সেটাই শেষ পর্যন্ত তার মৃত্যুর জন্য কাল হয়ে ওঠে বলে পরবর্তীতে জানা যায়। পিথাগোরাসের একটা উরু ছিল স্বর্ণের। তাকে নিয়ে বহুল প্রচলিত ধারণার একটি ছিল এটি। এর কারণ হিসেবে বলা হয়, যেহেতু তিনি সূর্য দেবতার ঐশ্বরিক সন্তান, তাই তার একটি উরু সোনায় মোড়ানো, যে কথা অ্যারিস্টটলও বলে গিয়েছেন স্ট্যানফোর্ড এনসাইক্লোপিডিয়া অব ফিলোসফিতে। পিথাগোরাসকে নিয়ে সবচেয়ে প্রচলিত মিথ হচ্ছে তাকে একই দিনে একই সময়ে ইতালির দুই ভিন্ন শহর ক্রোতেন এবং মেটাপন্তামে দেখা গিয়েছে। আবার তিনি যখন কাসাস নদী পাড়ি দেন, সেই সময় নদী তার সাথে কথা বলেছে বলে শোনা যায়। এক দৈববাণী তাকে শুভ সকালও বার্তা দিয়েছিল, এমনটি জানা যায়। একবার এক মারাত্মক বিষধর সাপকে কামড়ে দিয়ে মেরে ফেলেন পিথাগোরাস, আর আরেকবার এক ভালুক এসে শহরে হানা দিলে তিনি সেটাকে ফলমূল আর বালি খাইয়ে শান্ত করেন এবং ভালুকের থেকে কথা আদায় করেন যে সে আর কখনো জীবন্ত কোনো প্রাণীর উপর হামলা করবে না। পিথাগোরাসের জীবনের মতো মৃত্যু নিয়েও তার নানা গল্প রয়েছে। তার পরবর্তী দিকের জীবনীকরা লিখেছেন, স্বৈরশাসন থেকে পালিয়ে ইটালি থেকে মধ্য বয়সে পিথাগোরাস নিজেই স্বৈরশাসক হয়ে ওঠেন। ব্রিটানিকা আরও জানায়, একসময়ে ক্রোতেনে পিথাগোরিয়ান বিরোধী মনোভাব জেগে ওঠে। ফলে 510 খ্রিস্টপূর্বে তিনি পালিয়ে পিটাপন্তাম, যা বর্তমান ইতালির মেটাপন্তে শহরে চলে আসেন। সেখানেও দ্রুত তার অনুসারীর সংখ্যা বাড়তে থাকে। কিন্তু বিপত্তি বাধে গ্রিসের এক ধনী অভিজাত পরিবার সন্তানের পিথাগোরিয়ান গোষ্ঠীতে যোগ দেয় নিয়ে। কঠোর অনুশাসন এবং সমস্ত নিয়ম মানা তার পক্ষে সম্ভব হবে না ভেবে তাকে অন্তর্ভুক্ত করেননি পিথাগোরাস। সেই ছেলেটি পরে শহরের লোকজনকে খেপিয়ে তোলে পিথাগোরাসের বিরুদ্ধে। খ্রিস্টপূর্ব 500 থেকে তাদের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। ভীষণ চাপের মধ্যে পড়ে পিথাগোরিয়ানদের কেউ কেউ পালাতে থাকে, অনেকে মারা পড়তে থাকে। ব্রিটানিকা অনুযায়ী 490 থেকে 500 খ্রিস্টপূর্বের মধ্যে পিথাগোরিয়ানদের বিরুদ্ধে ক্ষোভ উপচে পড়ে। তাদের আস্তানায় ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং হামলা শুরু হয়। সৌভাগ্যক্রমে সেখান থেকে পালাতে পারেন পিথাগোরাস, কিন্তু শহর ছেড়ে পালাতে গিয়ে তিনি পড়ে যান এক মটরশুঁটি ক্ষেতের সামনে। এখন তার সামনে উপায় ছিল মটরশুঁটি ক্ষেত মারিয়ে দৌড়ে চলে যাওয়া, কিন্তু পিথাগোরাসের বিশ্বাস ছিল মটরশুঁটির মৃতদের আত্মা বহন করে, তাই তাদের খেয়ে ফেলা বা ক্ষতি করা মানে আত্মার ক্ষতি। তার বিশ্বাস তার অনেক বন্ধুই আছে এসব মটরশুঁটির ভেতর। ফলে তিনি দাঁড়িয়ে পড়েন এবং পিছন থেকে আক্রমণকারীরা তাকে এসে হত্যা করে।